নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন গল্প উপস্থাপন করতে চলেছি। গল্পটার নাম হলো কার্স, এক অভিশাপ। আমাদের আগের একটা গল্প যেটা আমরা এতদিন ধরে করে চলেছিলাম, যক্ষিণী, সেটাকেও আপনারা অসংখ্য ভালোবেসেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে আমাদের আজকের গল্পটাকেও আপনারা সমপরিমাণ বা তারও বেশি ভালোবাসা দেবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো আমরা পরবর্তী এপিসোডগুলো আনতে পারি। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী এপিসোডগুলো এটার চান কি না। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, প্রথমেই বলে দিই, গল্পটা হচ্ছে পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটার নাম কার্স, এক অভিশাপ। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে 6 বন্ধু গোমরা মুখে লেকের পাড়ে এসে বসল। সাগ্নিক, তমসা, পূজা, রিক, সিদ্ধার্থ ও জুন, এরা সবাই একসাথেই পড়াশোনা করছে হিস্ট্রি নিয়ে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই এরা সকলে বন্ধু হয়েছে এবং সেই বন্ধুত্ব ক্রমে গাঢ় হতে হতে আজ এরা একে অপরের প্রাণ হয়ে উঠেছে। সকলের সাবজেক্ট আর ডিপার্টমেন্ট এক হওয়ায় এরা 6 জন সবসময় একে অপরের সাথে জড়িয়ে থাকে। শুধু রাতটুকুই যা আলাদা থাকতে হয়, এই আর কি। কারণ পূজা, তমসা আর জুন একসাথে একটা ফ্ল্যাটে পিজিতে থাকে, আর রিক, সাগ্নিক ও সিড অর্থাৎ সিদ্ধার্থ মেসে থাকে। এরা সকলেই কেউ পূর্ব মেদিনীপুর, কেউ বাঁকুড়া, কেউ জামশেদপুর বা ঝাড়খণ্ড, এরকম বিভিন্ন জায়গা থেকে কলকাতায় পড়াশোনা করতে এসছে। এদের মধ্যে সবচেয়ে সাহসী তমসা, সিড ও সাগ্নিক। রিক সবসময় একটু উঁচু উঁচু ভাব দেখালেও ভেতরে ভেতরে সবসময় একটু নার্ভাসই থাকে। জুন কিন্তু খুবই মডার্ন মেয়ে। ওর সঙ্গে কারোর মতের অমিল হলেও ও ততক্ষণ কন্টিনিউ ঝগড়া করে যাবে যতক্ষণ না সামনে থাকা ব্যক্তি জুনের মতকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে। আর পূজা, ও বেচারি সবসময় ঘাবড়েই থাকে, কলেজে কখনো প্রফেসরের ভয়ে, আবার কখনো এক্সামের ভয়ে। আসলে পূজা একটা সাধারণ গ্রাম থেকে বিদ্যা আর প্রতিভার জোরে স্কলারশিপ পেয়ে শহরের এত বড় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে এসেছে। আর এসে থেকেই এখানকার সব বড় লোকদের ছেলে মেয়ের চালচলন ঠাটবার দেখে ও প্রথম থেকে একটু ঘাবড়েই রয়েছে। সেইটা আজ অব্দিও কাটিয়ে উঠতে পারেনি। পূজা বাদে বাকি সবাই এখানে উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়ে, কিন্তু এদের কারোরই আপত্তি হয়নি পূজার মতো একটা সাধারণ গরিব ঘরের মিষ্টি মেয়েটার সাথে বন্ধুত্ব করে ওকে আপন করে নিতে। বরং পূজার অনিচ্ছে সত্ত্বেও এরা সবাই পূজাকে সব দিক থেকে হেল্প করে। কখনো রিকরা বই কেনার টাকা পূজার হাতে গুঁজে দেয়, আর তমসা, জুন মিলে পূজারও এরকম লাক্সারি ফ্ল্যাটের রেন্ট ভরে। কারণ জোড়াজুড়ি করে ওরা দুজনই পূজাকে ওই পচা ডরমেটরি থেকে এরকম লাক্সারি একটা ফ্ল্যাটে এনে রেখেছে। পূজা অনেকবার বারণ করেছিল, যদিও ও বলেছিল এরকম এসি ঘরে ভাড়া দেওয়ার সামর্থ্য ওর নেই। তবুও তমসা আর জুন কিন্তু শোনেনি। ওরা দুজনেই খরচের সব দায়িত্ব নিজেরা বহন করে নিয়েছে। ও বলাই তো হয়নি, জুন হলো আসামের মেয়ে আর তমসা উড়িষ্যা থেকে এসেছে। মোটামুটি সবার ইন্ট্রো দেওয়া হলো, এবার তাহলে গল্পে ফেরা যাক। প্রথমেই সাগ্নিক মুখ খুলে বলল, কিরে, তোরা কি কিছু ভাবলি? 1 সপ্তাহের মধ্যে এরকম একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আর এই অ্যাসাইনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এক্সামের জন্য। রিক বলল, হ্যাঁ সে আর বলতে, আগেরবার প্রায় 2 সাপ্লি খেয়েছিলাম, খালি আউটিং করে গেছি, না পড়াশোনা করে খালি ঘুরেই গেছি। এবার তমসা বলল, দেখ, এটা আমাদের ফাইনাল ইয়ার, আমাদের সবারই একটা স্বপ্ন যে এখান থেকে ভালো র্যাঙ্ক করে বেরিয়ে বিদেশ যাব রিসার্চ করতে। তাই আমাদের যে করেই হোক ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে। এই 4 বছর আমরা অনেক ফাঁকি মেরে কাটিয়েছি, কিন্তু আর নয়। পূজাও চিন্তিত হয়ে বলল, প্র্যাকটিক্যাল থিওরি সব মিলিয়ে এই ইয়ারে প্রায় 15টা এক্সাম। সিড এবার সবাইকে থামিয়ে বলল, দেখ, আমার কাছে একটা সলিউশন আছে। অভয় স্যারের অ্যাসাইনমেন্টে আজ পর্যন্ত কেউ নাম্বার আনতে পারেনি, এটা পুরো ইউনিভার্সিটিতে স্যারের একটা রেকর্ড। আর সেই রেকর্ডটা যদি আমরা ব্রেক করি,
এই অ্যাসাইনমেন্টের পুরো মার্কসটাই যদি আমরা তুলি, তাহলে সামনের 5টা অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। কি বলিস? জুন ভুরু উঁচিয়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? সিড বলল, আরে গাইজ, আমাদের এবারের অ্যাসাইনমেন্টটা কি? পুরনো কোনো হেরিটেজ বা সভ্যতা, সেটার উপর আলোকপাত করে একটা থিসিস লেখা, রাইট? তা পুরনো সভ্যতা বা হেরিটেজ বল, সেটা এক কথায় সবাই যেটা জানে, মানে হরপ্পা, মহেঞ্জোদারো, মিশরের পিরামিড, এসব তো সবাই জানে। আমাদের তো সেখানে গিয়ে সেখানকার বিষয় নিয়ে থিসিস লেখা পসিবল নয়। আর এখানেও কিছু আছে, এই যেমন ধর কলকাতার মধ্যে যেমন শোভাবাজার, কিন্তু সেখানে গিয়ে দেখ, সব হিস্ট্রির ভূক্ষরগুলো সেখানে গিয়ে একেবারে হামলে পড়েছে আমাদের আগেই। শাগনিক বলল, হ্যাঁ, তো আমরাও তো ওখানেই যেতে পারি। ইভেন অনেক ইন্টারেস্টিং জিনিস আছে শুনেছি শোভাবাজারের পুতুল বাড়িতে। এছাড়াও নর্থ কলকাতায় আরও অনেক হিস্ট্রি লুকিয়ে আছে বলে জানি। সিড ধমকে শাগনিককে চুপ করিয়ে দিয়ে বলল, আরে ধুর, সে তো আমিও জানি, কিন্তু তাতে তো আর আমাদের নাম্বার বাড়বে না, কারণ সবাই এক জিনিসে সাবমিট করবে। এবার রিক বলল, তা তুই কি বলতে চাইছিস বলতো? সিড বলে, আমরা যদি অন্য কোনো একটা কিছু সাবজেক্ট নিয়ে বানিয়ে থিসিস লিখি, যেটা আজ পর্যন্ত কেউ করেনি। সবাই একসঙ্গে উৎসুক হয়ে জিজ্ঞেস করল, সেটা কেমন? কি বলতে চাইছিস, পরিষ্কার করে বল। এবার সিড গলা ছেড়ে বলল, আমি ভাবছি আমরা নবাবগঞ্জের পুরনো জমিদার বাড়ি নিয়ে থিসিস লিখব। কি বলিস? সিডের কথাটা শুনেই প্রথমেই সবার চোখ বড় বড় হয়ে গেল, কারো কারো তো গলাও শুকিয়ে গেল। সকলেই এক বাক্যে প্রায় চমকে উঠে বলল, কি কি বলছিস তুই? এবার রিক উঠে পড়ে দাঁড়িয়ে বলল, এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি বলছিস? ইতিমধ্যেই নবাবগঞ্জের পুরনো জমিদার বাড়ি নিয়ে অনেক নিউজ সামনে এসেছে। তোর মতো অনেকেরই তো ওখানে যাওয়ার চুলকানি উঠেছিল, আর যারা গেছে তারা আজ অবধি সেখান থেকে ফিরে আসেনি। আর এইসব খবর টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে। তারপরেও এরকম চিন্তা তোর মাথায় এলো কেমন করে? এবার অতি ভয়ে পূজা বলল, সিড, তুই এসব কি করে ভাবলি বলতো? শেষে এক্সামের নাম্বারের জন্য আমরা আমাদের প্রাণের বাজি লাগাবো? তোর এই ভাবনা চিন্তাতে কিন্তু আমি নেই। নাম্বার কম পেলে পাবো, কিন্তু আমি এই মরণ খেলায় নেই। জুনো বলল, একদম তাই। আর ওটা হন্টেড প্লেস। ইভেন আর্কিওলজিস্টরাও এই ব্যাপারে অনেক একমত পোষণ করেছে। সরকার থেকে তো ওখানে কি বোর্ড লাগিয়ে দিয়েছে, তাই ওখানে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। সবাইকে চুপ করিয়ে দিয়ে তমসা বলল, আরে তোরা এক সেকেন্ড চুপ করে একটু ঠান্ডা মাথায় ভাব। সিড যেটা বলছে সেটা কিন্তু একদমই ফালতু নয়। আমি হিস্ট্রির স্টুডেন্ট হলেও ভূতে বিশ্বাসী নই। তাছাড়া আজ অবধি সায়েন্সেও ভূতের অস্তিত্ব নিয়ে কোনোদিন কিছু প্রমাণই করতে পারেনি। এই সমস্ত পুরনো সব জায়গারই একটা গল্প থাকে, কেন জানিস? এই তোদের মতো কিছু অন্ধবিশ্বাসী লোকদের সুযোগ নিয়ে কিছু খারাপ লোকেরা সবার আড়ালে একটা নোংরা র্যাকেট চালায়, আর ভূতের গল্প রটিয়ে সেই জায়গাটাকে নিষিদ্ধ করে রাখে, যাতে সেখানে ভয়ে কেউ না যেতে পারে, আর তাতে তাদের কাজগুলো খুব সহজেই তারা করতে পারে। শাগনিকও সিড আর তমসার সাথে সহমত পোষণ করে বলে, হ্যাঁ, এ ব্যাপারে আমিও একমত। আমিও কিন্তু ভূতে বিশ্বাস করি না। তাছাড়া তোরাও একবার ভাব, এরকম একটা নিষিদ্ধ জায়গায় গিয়ে যদি আমরা এই অ্যাসাইনমেন্টটা পুরো করি, তাহলে ইউনিভার্সিটিতে আমাদের জায়গাটা কী হবে, আর এই রহস্যটা আমরা ভেদ করতে পারবো। হিস্ট্রি নিয়ে রিসার্চ করার জন্য ভবিষ্যতে এরকম কত জায়গায় আমাদের যেতে হবে বলতো? যদি আজ আমরা ভয়ে পিছিয়ে যাই, তাহলে ফিউচারে কী করব? তাছাড়া আমরা এতজন যাচ্ছি, কিছুই হবে না। ওখানে যেতে একদিন সময় লাগবে, আর আসতে একদিন, আর থিসিসের জন্য একদিন, সব মিলিয়ে 3 দিনে আমাদের কাজ কমপ্লিট। তো কোনো চিন্তাই নেই। সবাই সবার নিজেদের চিন্তাভাবনা রেখে শেষ পর্যন্ত ঠিক হলো সবাই নবাবগঞ্জ যাবে। যারা প্রথমে একটু অরাজি হয়েছিল, এখন সব বন্ধুদের কথায় তারাও রাজি হয়ে গেছে। তার অন্যতম কারণ হলো সিড বলেছে এই প্রজেক্টে আর একজনও তাদের সঙ্গী হবে, আর সেই বিশেষ অতিথি হলো রিকের মাসতুতো দিদি সরবরি, যে ইতিমধ্যেই আর্কিওলজিস্ট দপ্তরের সরকারি অফিসার। দেশ বিদেশে নানান কাজে সে হিস্ট্রিতে অনেক নাম ইতিমধ্যেই কামিয়ে নিয়েছে, অনেকের ইন্সপিরেশন সে। ভাগ্যক্রমে উনি এখন ছুটিতে আছেন কলকাতায়। এরকমই অনেক হন্টেড প্লেসে সরবরি রাত কাটিয়ে সব রহস্য ভেদ করেছে। তাই এদের সবার সঙ্গী হিসেবে সরবরিকে পেয়ে সবাই এক কথায় রাজি হয়ে যায়।
কথা হয় পরের দিন সবাই বিকেলের ট্রেনে করে নবাবগঞ্জ রওনা দেবে। সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেডি থাকবে। টোটাল 7 জন এই গ্রুপের। সবাই কাল স্টেশনে দেখা করে একত্রিত হয়ে রওনা দেবে নবাবগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু সদ্য প্রস্ফুটিত তাজা প্রাণীর এরা এখনো কেউ জানে না নবাবগঞ্জে এদের জন্য ঠিক কী অপেক্ষা করে আছে। সেখানে গিয়ে তারা সবাই আদৌ কি ফিরে আসতে পারবে? জীবনের এই সিদ্ধান্তটা তাদের শেষ সিদ্ধান্ত হবে না তো? জানতে হলে শুনতে থাকুন কার্স, এক অভিশাপ, একটা রোমহর্ষক ও প্রেমে ভরপুর উপন্যাস। গল্পটির পরবর্তী এপিসোডগুলো আমরা এর পরপরই নিয়ে আসবো যদি আপনারা চান। আর যদি আপনারা এই গল্পটি শুনতে চান পুরোটা, তাহলে আমাদের কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।